ডিসক্লেইমার, যাদের হার্টের সমস্যা আছে বা যারা ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর ঘটনা সহ্য করতে পারেন না, তাদের অনুরোধ করছি ভিডিওটি এখনই এড়িয়ে যান। ভিডিওটি দেখার পর আপনার কোনো শারীরিক বা মানসিক অস্বস্তি হলে তার জন্য আমরা দায়ী নই। ভাবুন তো, একবার আপনি আটকে আছেন মাত্র 30 ইঞ্চির একটা সরু পাইপের ভেতরে। চারপাশে কুসকুসে কালো অন্ধকার, নিচে জমা হয়ে আছে তেল আর বিষাক্ত গ্যাস। আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন সেটা আপনাকে বাঁচিয়ে রাখছে না, বরং ধীরে ধীরে আপনার ফুসফুস জ্বালিয়ে দিচ্ছে। সাহায্য পাওয়ার কোনো পথ নেই, কেবল অপেক্ষা করতে হচ্ছে কখন মৃত্যু এসে আপনাকে মুক্ত করবে। হ্যালো সবাইকে, আজ আমরা এমন দুটি সত্য ঘটনার গল্প শুনবো যা শোনার পর হয়তো আপনি চোখ বন্ধ করলেও দৃশ্যগুলো আপনার চোখের সামনে বারবার ভেসে উঠবে। একটি ঘটনা ঘটেছিল বেলজিয়ামে, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের ভুলে দুজন ড্রাইভার হারিয়ে যান এক ভয়ঙ্কর টারবাইনের ভেতরে। আর অন্যটি ত্রিনিদাদ ও টবাগোতে, যেখানে 5 জন ড্রাইভারের বেঁচে থাকার এক নির্মম লড়াইয়ের সাক্ষী হয়েছিল পুরো পৃথিবী। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম ঘটনাটি জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 4 জানুয়ারি 2024 এর এক কনকনে শীতের রাতে বেলজিয়ামের বিখ্যাত প্লেটেল রিজার্ভয়ার। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা, চারদিকে ঘন অন্ধকার। এই বিশাল কৃত্রিম হ্রদের নিচে রয়েছে বেলজিয়ামের অন্যতম শক্তিশালী একটি হাইড্রো ইলেকট্রিক ড্যাম। দিনের বেলা এই ড্যামের দানবীয় 4টি টারবাইন প্রবল গতিতে লাখ লাখ লিটার পানি টেনে নেয় আর বিশাল বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু রাতের বেলা চারপাশ শান্ত থাকে, টারবাইনগুলো বন্ধ থাকে। ডাইভিং ক্লাব আগেই সতর্কতা জারি করেছিল, ড্যামের ঠিক নিচের দুটি এলাকা জোন এ এবং জোন বিতে প্রবেশ একেবারেই নিষিদ্ধ, কারণ টারবাইনগুলো বন্ধ থাকলেও অটোমেটিক সিস্টেমে কোনো রকম ওয়ার্নিং বা সংকেত ছাড়া হঠাৎ করে ড্যামের পাম্প চালু হয়ে যেতে পারে। কিন্তু ক্রিস্টোফার গেট আর ফ্রেডরিক, যারা দুজন অত্যন্ত অভিজ্ঞ এবং লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার ছিলেন, তাদের মাথায় ঘুরছিল অন্য চিন্তা। নিষিদ্ধ জিনিসের প্রতি এক অদ্ভুত রোমাঞ্চ থাকে, তাই না? ঘড়িতে যখন বিকাল 5টা, সূর্য তখন ডুবে গেছে। হ্রদের পাড়ে থাকা সাধারণ ড্রাইভার এবং সিকিউরিটি স্টাফরা যখন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, এই দুজন গোপনে নিজেদের নাইট ড্রাইভিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। তাদের প্ল্যান ছিল নিষিদ্ধ সেই টানেলের কাছাকাছি যাবে, যেখানে সাধারণ মানুষের যাওয়া একদমই বারণ, এবং সেখানের ভিডিও ক্যামেরায় ধারণ করবে। তারা সাথে নিলেন একটা শক্তিশালী আন্ডার ওয়াটার স্কুটার, যা পানির নিচে প্রচণ্ড গতিতে চলতে পারে। দুজন ড্রাইভার পানির নিচে নামতে শুরু করলেন। 10 মিটার, 20 মিটার, 30 মিটার, শেষমেশ তারা পৌঁছালেন প্রায় 40 মিটার গভীরে। ভাবুন তো, 40 মিটার পানির নিচে ঘন কালো অন্ধকার, নিজের হাতটাও দেখা যায় না। টর্চের সরু আলো যেখানে পড়ছে শুধু সেইটুকুই দৃশ্যমান, চারপাশ মৃত্যুর মতো নিস্তব্ধ। তারা স্কুটার চালিয়ে এগিয়ে গেলেন ড্যামের ইনটেক টানেলের একদম মুখের কাছে, যেখানে পানির নিচে বিশাল বিশাল পাইপ আর অন্ধকার সুড়ঙ্গ প্রকাণ্ড কোনো দানবের মতো হা করে আছে। টারবাইনগুলো যখন সম্পূর্ণ শান্ত ছিল, ক্রিস্টোফার আর ফ্রেডরিক হয়তো ভেবেছিলেন, আমরা তো অভিজ্ঞ, কয়েক মিনিটের জন্য ঢুকে আবার বেরিয়ে আসব, কেউ জানতেই পারবে না। কিন্তু প্রকৃতি আর মেশিনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। হঠাৎ করেই পানির নিচে একটা অদ্ভুত থরথর কম্পন, দুজনের কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। ড্যামের অটোমেটিক কম্পিউটার সিস্টেম ঠিক সেই মুহূর্তে টারবাইন চালু করার নির্দেশ দিয়ে দিয়েছে। কোনো সাইরেন বাজেনি, কোনো ওয়ার্নিং লাইট জ্বলেনি। 1 সেকেন্ডের মধ্যে ড্যামের 4টি বিশাল রিভার্সিবল পাম্প টারবাইন একসাথে গর্জে উঠল। প্রতি 1 সেকেন্ডে 106 ঘনমিটার পানি তার ভেতরে টানতে শুরু করলো। 1 ঘনমিটার মানে 1000 লিটার পানি, তার মানে 1 সেকেন্ডে 1,06,000 লিটার পানি এক পলকে ভেতরে টেনে নিচ্ছে। পানির সেই টান এত ভয়ঙ্কর ছিল যে তাদের হাতের আন্ডার ওয়াটার স্কুটারটি মুহূর্তে খড়কুটোর মতো উড়ে গেল। ক্রিস্টোফার আর ফ্রেডরিক সাঁতার কাটার বা ব্যাক করার বিন্দুমাত্র সুযোগ পাননি। দৈত্যাকার সেই পানির স্রোত দুজন মানুষকে সোজাসুজি টেনে নিয়ে গেল সংকীর্ণ ইনটেক টানেলের ভেতরে, যেখানে সেকেন্ডে শতবার ঘুরছে ড্যামের মেটাল ব্লেড। ব্যাং ব্যাং ব্যাং। অন্ধকারের মধ্যে কেবল দুটো সজোর ধাক্কার শব্দ, আর তারপরেই সব শেষ। সেই ঘূর্ণায়মান ধারালো ব্লেডগুলোর সঙ্গে ধাক্কা লাগা মাত্রই মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায় তাদের দুটো তাজা শরীর। রক্ত আর পানির এক কালচে স্রোত বয়ে যায় টানেলের ভেতর দিয়ে। পরদিন শুক্রবার সকাল, ড্রাইভাররা ফিরে না আসায় রেস্কিউ টিম পানির নিচে তল্লাশি শুরু করে।
তারা যখন ড্যামের নিচে নামে উদ্ধারকারীদের পা জমে গিয়েছিল আতঙ্কে। ড্যাম থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত হ্রদের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে পড়েছিল মানবদেহের ছোট ছোট টুকরো। ক্রিস্টোফার আর ফ্রেডরিকের কোনো আস্ত শরীর অবশিষ্ট ছিল না। এক মুহূর্তের নিয়ম ভাঙার শখ, 1 মিনিটের একটা ভুল সিদ্ধান্ত, আর দুটো তাজা প্রাণ নিমিষেই মিলিয়ে গেল হ্রদের কালচে পানির গভীরে। বেলজিয়ামের ঘটনাটি যদি মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এক মর্মান্তিক মৃত্যু হয়ে থাকে, তবে দ্বিতীয় ঘটনাটি ছিল ধুকে ধুকে প্রতি সেকেন্ডে মৃত্যুর সঙ্গে লড়াই করার এক নির্মম ইতিহাস। দিনটি ছিল 25শে ফেব্রুয়ারি 2022, সময় দুপুর 2:15। ত্রিনিদাদ ও টোবাগোর পারিয়া ফুয়েল ট্রেডিং কোম্পানির সমুদ্রের তলদেশের পাইপলাইনে মেরামতের কাজ চলছিল। কাজের দায়িত্বে ছিল LMCS লিমিটেডের 5 জন অত্যন্ত দক্ষ ড্রাইভারের একটি দল। কাজিম আলী, ইউসুফ হেনরি, ফাইজাল কাভান, ঋষি নাগেশ্বর এবং ক্রিস বাড্রাম। সমুদ্রের তলদেশের এই বিশাল পাইপলাইনটি দিয়েই মূলত জাহাজ থেকে জ্বালানি তেল মূল ভূখণ্ডে পাঠানো হতো। তবে সেদিন পাইপলাইনটি বন্ধ ছিল। ড্রাইভারদের কাছে এটা ছিল 8-10টা সাধারণ দিনের মতোই। তারা হাসি মুখে কাজের সরঞ্জাম গুছিয়ে সাগরে নিচে নামেন। পাইপের ভেতরে কাজ করার জন্য একটি বিশেষ প্রেশারাইজড চেম্বার বা হ্যাবিট্যাট বেল ব্যবহার করা হচ্ছিল। সহজ কথায় এটি পাইপের মুখে বসিয়ে পানি বের করে একটা শুকনো জায়গা তৈরি করে, যাতে ভেতরে বাতাস রেখে কাজ করা যায়। পাইপের ভেতরে তখন বসানো ছিল একটা বিশাল ইনফ্লেটেবল প্লাগ, যা সাগরের পানি থেকে ক্রুড অয়েলকে আলাদা করে রাখছিল। বিকেল 2:45। ড্রাইভার কাজিম আলী একটা ভারী টুল নিয়ে হ্যাবিটেটের ভেতরে ঢোকেন। বাকি 4 জন বাইরে দাঁড়িয়ে সেই প্লাগটি ডিফ্লেট বা হাওয়া বের করতে শুরু করেন। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি পাইপের ভেতরের বাতাস আর বাইরের প্রেসারের মধ্যে এক বিশাল এবং বিপজ্জনক পার্থক্যের সৃষ্টি হয়েছিল। হঠাৎ বিকট এক শব্দ, যেন পুরো সমুদ্রের প্রেসার 1 সেকেন্ডে ভেঙে পড়ল তাদের উপর। টয়লেট ফ্ল্যাশের মতো হাজার হাজার লিটার সমুদ্রের পানি আর কাদা তেল একসাথে পাইপের ভেতরে আছড়ে পড়ল। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে রিয়্যাক্ট করার সময়ও কেউ পায়নি। প্রবল সেই ভ্যাকুয়াম টানে 5 জন ড্রাইভারকে তাদের ভারী ভারী টুলস সহ মুহূর্তের মধ্যে টেনে নিয়ে গেল 30 ইঞ্চির একটি সরু পাইপের গভীরে। 30 ইঞ্চি, একটু কল্পনা করুন তো, আপনার একটা সাধারণ পড়ার টেবিলের উচ্চতার সমান চওড়া একটি লোহার পাইপ, যেখানে আপনি সোজা হয়ে ঠিকমতো বসতেও পারবেন না। হাত দুটিকে বুকের সাথে গুজে রাখা ছাড়া নাড়ানোর কোনো উপায় নেই, আর পেছনে ফিরে তাকানোর তো প্রশ্নই ওঠে না। সব কিছু যখন কিছুটা শান্ত হলো, ড্রাইভাররা টের পেলেন তারা পানির নিচে সাগরের তলদেশে 1200 ফিট লম্বা এক অন্ধকার সুড়ঙ্গে আটকে আছেন। চারপাশ কুচকুচে ঘন কালো অন্ধকার। টর্চ লাইটগুলোর ইতিমধ্যে সমাধি ঘটেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পাইপের ভেতরে থাকা অপরিশোধিত কাঁচা তেল এবং গ্যাসের প্রেসারে তাদের চোখ মুখ জ্বলে যাচ্ছিল। মনে হচ্ছিল চোখে কেউ ফুটন্ত অ্যাসিড ঢেলে দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? তারা অন্ধকারে একে অপরকে স্পর্শ করে চিৎকার করতে লাগলেন। কানের পর্দা ফেটে যাচ্ছে, ফুসফুসে অক্সিজেনের হাহাকার, আর প্রতিটি নিঃশ্বাসে ঢুকে পড়ছে ক্রুড অয়েলের কটু ও বিষাক্ত গন্ধ। ভাগ্যক্রমে প্রেসারের পার্থক্যের কারণে পাইপের ভেতরের কিছু কিছু জায়গায় ছোট ছোট এয়ার পকেট বা বাতাসের বুদবুদ আটকে ছিল, কিন্তু সেই বাতাসও তাজা ছিল না, ছিল তেলে সিক্ত এবং বিষাক্ত কার্বন ডাই অক্সাইডে ভরা। তারা সিদ্ধান্ত নিলেন হাত দিয়ে তেলের পিচ্ছিল দেওয়াল আঁকড়ে ধরে অন্ধকার পাইপের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোবেন। তারা লাইন ধরে আগানো শুরু করলেন। সামনে ক্রিস, পেছনে কাজিম, তারপর ইউসুফ, ফাইজান আর ঋষি। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। যে এয়ার পকেটে তারা ছিলেন সেটির অক্সিজেন প্রায় শেষ। ক্রিসের মাথার উপরে ছিল মাত্র 6 ইঞ্চি এয়ার স্পেস। তাদের মুখে আস্তে আস্তে তেল ঢুকছে, আর মুখে তেল নিয়েই তারা হামাগুড়ি দিয়ে সামনে এগোতে থাকলেন। অলৌকিকভাবে পাইপের ভেতরে তারা পড়ে থাকা একটি অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পান। সেটি থেকে সবাই কিছুটা অক্সিজেন নিয়ে আবার বাঁচার আশা ফিরে পেল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই ট্যাঙ্কের অক্সিজেনও শেষ হয়ে গেছে। কাজিম আলীর শরীর তখন আঘাত আর গ্যাসে পুরোপুরি ভেঙে পড়েছে। সে বুঝতে পেরেছিল এই নরক থেকে সে হয়তো আর বের হতে পারবে না। কাজিম তার ভাঙা ট্যাঙ্কের মাস্কটি ক্রিসকে দিয়ে ফিসফিস করে কেঁদে উঠে বলছিল, ভাই, তুই যদি এখান থেকে বেঁচে বের হতে পারিস, আমাদের কথা বাইরের বিশ্বকে ভুলতে দিস না। ক্রিস বাড্রাম একা সামনে এগোতে থাকেন। তেলের সুড়ঙ্গে একে একে আরও একটি ট্যাঙ্ক খুঁজে পান তিনি।
অবশেষে টানা 2 ঘন্টার এক অমানবিক ও বীভৎস যুদ্ধ শেষে বিকেল 4:45 ক্রিস রাইজার পাইপের মুখ দিয়ে বাইরের আলো দেখতে পান। ডাইভিং টিমের অন্য সদস্যরা ক্রিসকে রক্তাক্ত তেলে ভেজা অবস্থায় পাইপ থেকে টেনে বের করে। ক্রিস বের হয়েই ডুকরে কেঁদে উঠে চিৎকার করেন, ওরা ভেতরে এখনো বেঁচে আছে, জলদি যাও, ওদেরকে বাঁচাও। রেস্কিউ টিম পাইপের মুখে মেটাল দিয়ে ঠোকাঠুকি করে, আর অমনি পাইপের ভেতর থেকে স্পষ্ট শব্দ শোনা যায়। তার মানে পাইপের ভেতরে থাকা বাকি 4 জন ডাইভার এখনো শ্বাস নিচ্ছেন, তারা বাইরে থেকে সাহায্যের জন্য ঠোকাঠুকি করছেন। কিন্তু এরপর যে ঘটনাটি ঘটেছিল তা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। কোম্পানির ম্যানেজমেন্ট সোজাসুজি জানিয়ে দিল, ভেতরে ডাইভার পাঠানোর মতো কোনো নিরাপদ রেস্কিউ প্ল্যান আমাদের কাছে নেই। অন্যান্য কমার্শিয়াল ড্রাইভাররা যখন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে পাইপে ঢুকে বন্ধুদের বাঁচাতে চাইল, কোম্পানি এবং কোস্ট গার্ড তাদেরকে জোর করে আটকে দিল। সময় গড়িয়ে যেতে লাগলো, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা। শুক্রবার গড়িয়ে শনিবার এলো। রিপোর্ট অনুযায়ী টানা 48 ঘন্টা পর্যন্ত পাইপের ভেতর থেকে সেই ঠোকাঠুকির আওয়াজ শোনা গিয়েছিল। বুঝতে পারছেন ঘটনাটা কেমন? আমি নিজেই অস্বস্তিতে রয়েছি। অন্ধকার পাইপে আটকে থাকা 4 জন মানুষ চিৎকার করে কেঁদেছেন, অক্সিজেনের অভাবে ছটফট করেছেন। প্রতিটা নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড তাদের ফুসফুসকে ভরিয়ে দিচ্ছিল। কেউ হয়তো অক্সিজেনের অভাবে ঢলে পড়েছেন, কেউ তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়ে মারা গেছেন, আর কেউ শেষ মুহূর্ত পর্যন্ত ভেবে গেছেন হয়তো এখনই কেউ আমাদের বাঁচাতে আসছে। কিন্তু কেউ আসেনি। দীর্ঘদিন পর এপ্রিল 2025-এ সরকার পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেয়, কিন্তু যে 4 জন মানুষ তেলের পাইপের ভেতরে তিলে তিলে মারা গেল, সেই নির্মম অবহেলার বিচার কি কোনোদিন সম্ভব? Everything inside me hope when a rescue was going on. Nobody was making an attempt to rescue me. You know what I mean? I tell her how it's coming back when I feel it. আজকের এই 2টি ঘটনা আমাদের একটা কথাই শিক্ষা দেয়, মৃত্যু কখনো কোনো নোটিশ দিয়ে আসে না। বেলজিয়ামের সেই 2 ড্রাইভারের মতো তা হয়তো আসতে পারে 1 সেকেন্ডের ঝড়ে, কিংবা ত্রিনিদাদের সেই 4 জনের মতো দীর্ঘ 48 ঘন্টার এক নির্মম নরক যন্ত্রণার পর। বিপদ অনেক সময় স্পষ্ট দেখা যায় না, তা লুকিয়ে থাকে ঠিক আমাদের চোখের সামনেই। ত্রিনিদাদের সেই ড্রাইভারদের অবহেলার এই কাহিনী আপনার মনকে কতটা নাড়া দিল কমেন্টে অবশ্যই জানাবেন। নিজেদের খেয়াল রাখুন, সাবধানে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।